নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের বিভিন্ন সমস্যা এবং অবশ্যই তার সমাধান নিয়ে আমরা কথা বলবো। আরো একবার জেনে নেবো যে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ঠিক যে সমস্যাটি নিয়ে বর্তমানে আপনি ভুগছেন, ভীষণ রকম ভাবে চিন্তা করছেন, ব্যতিব্যস্ত, অনেক ট্রিটমেন্টে আপনি করিয়েছেন, অনেক ডক্টরের কাছে গিয়েছেন, সব ধরনের প্যাথিতেও নিজেকে এক্সপেরিমেন্টে শিকার করিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত রেজাল্ট পাননি। তারা কি এনবিপিতে রেজাল্ট পাবেন? মনের মতন প্রশ্নের উত্তরটা কি পাবেন? সমস্যার সমাধানটা কি পাবেন? আর সমাধানটা কি শুধু মুখে মুখে নাকি হবে একেবারে রিপোর্ট বেস? আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করি, যে সমস্যাগুলো আমাদের ইন্টারনালি কিন্তু তৈরি হয় আমাদের কোনো ভুল অভ্যাসের কারণে, বা আমাদের পলিউশন, বা আমাদের এই ভেজাল খাওয়া দাওয়ার কারণে, বা অত্যাধিক টেনশন ডিপ্রেশনের কারণে। কিন্তু সব রোগ, টেনশন, ডিপ্রেশন, খাবারের অনিয়ম সবকিছু থেকে আসছে মানছি, কিন্তু গলব্লাডারে স্টোন বা কিডনিতে স্টোন এলো কোথা থেকে? স্টোন বারংবারই বলি অলংকারে ভালো লাগে, কিন্তু সেটা আমার অর্গানে কি করে পৌঁছলো? আমরা কি স্টোন খাচ্ছি সেই কারণে আমাদের স্টোন তৈরি হচ্ছে, নাকি ইন্টারনাল কোনো কারণেই তৈরি হচ্ছে স্টোন? আর যদি তৈরি হয় স্টোন আমাদের গলব্লাডার বা আমাদের কিডনিতে, সেটা কি বের হওয়ার কোনো উপায় রয়েছে? মানে আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে অপারেশন ছাড়া কি এর ঠিক হওয়ার উপায় রয়েছে? কারণ এই কথাটা আপনাদেরই বারংবার, আপনারাই কিন্তু এই প্রশ্নটা আমাদের সামনে তুলে ধরেছেন। অপারেশন করতে চাই না, গুরুত্বপূর্ণ অর্গানগুলোকে নষ্ট করতে চাই না, শরীর থেকে বাদ দিতে চাই না, সেগুলোকে একেবারে শরীরে রেখে যদি শুধুমাত্র স্টোনটাকে শরীর থেকে বাদ দেওয়া যায় তাহলে ভালো হতো। এটা কি করতে পারছে এনবিপির চিকিৎসকেরা? প্রশ্ন যেখানে আপনার মনে, উত্তর দিতেই হবে এনবিপির চিকিৎসকদের। আজকে অবশ্যই আমরা এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজে বের করব যে যদি স্টোন ধরনের কোনো সমস্যা আপনার থাকে, তবে অপারেশন ছাড়া সেই স্টোনকে আপনার শরীর থেকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব কিনা। অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি অবশ্যই ডাক্তারবাবু থেকে এই প্রশ্নের উত্তরটা একটু জেনে নেবো যে আমার মনে হয় আমাদের এই স্টুডিওতে যেরকম প্রচুর বন্ধুদের ফোন আসে, আপনাদের চেম্বারেও এই প্রশ্নটা নিশ্চয়ই আসে যে স্টোন যখন হলো আমার গলব্লাডার বা কিডনিতে, তার মানে কি সেটা সম্পূর্ণভাবে আমার বাদ দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, নাকি বাদ না দিয়েও আমি সম্পূর্ণভাবে সুস্থ হতে পারি? দেখুন, যদি কথা যদি স্টোনের হয়, তো আমরা যেটা সুস্মিতা তুমি একটু আগে বললে কি গলব্লাডারে স্টোন হয়ে যাওয়া বা কিডনিতে স্টোন হয়ে যাওয়া, আমরা কি জানি কি হয়তো স্টোন আমাদের কিডনিতে হয় বা গলব্লাডারে হয়, কিন্তু আপনি জানেন না আমাদের শরীরের মধ্যে 10 হিউম্যান বডিতে 10 এইরকম জায়গা আছে যেখানে আমাদের স্টোনগুলো হয়। আজকে আপনার নাকের মধ্যে স্টোন হয়, মুখের মধ্যে স্টোন হয়, ব্ল্যাডারের মধ্যে স্টোন হয়, প্রোস্টেটের মধ্যে স্টোন হয়। তো আজকে আমি সব ক্লিয়ার করব কোন কোন জায়গা আমাদের স্টোন হয়। আর এই যে স্টোন হওয়ার পর যেটা সবার মাইন্ডে একটা জিনিস থাকে, স্টোনকে বার করার জন্যে আমাদেরকে অপারেশন করতে হয়। তো আমি বলবো কি, দেখুন আপনার যদি নাকে যদি হয়ে থাকে আর যদি মুখে যদি স্টোন হয়ে থাকে, তাহলে কি আপনি নাকটাকে কেটে ফেলবেন? সমস্যা সেটা নয়। একটু আগেই যেটা সুস্মিতা বললো কি আমরা কি স্টোন খাই, তো স্টোন হলো কেন, কি দিয়ে স্টোনটা হয়, এটা জানার চেষ্টা করুন। আর এনবিপি বারবার এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছে, রোগের মেন আগে মূল কারণটা আগে জানুন, কেন এটা হয়, কেন কারণটা যদি আপনি জেনে গেলেন তাতে কি হবে, এই জিনিসটা রিপিট হবে না। আর যেইগুলো রয়েছে সেগুলোকে বার করার জন্য তো আমরা বসে আছি, ঠিক না? তো দেখুন আজকে যে অর্গানের যেটা কথা বলছিলাম কি স্টোনের কথা, তো মোস্ট অফলি প্রবলি আমরা জানি কি গলব্লাডারের মধ্যে স্টোন হয়, কিডনিতে আমাদের স্টোন হয়। এছাড়া আমরা প্রোস্টেটের মধ্যে এই আপনার স্টোন পাই, কিন্তু আমাদের ব্ল্যাডারের মধ্যে, বেলির মধ্যে, আমাদের মুখের মধ্যে, আমাদের নাকের মধ্যে কিন্তু স্টোন হয়। তো এই যে স্টোন হওয়ার কারণটা কি, কেন স্টোন হয়? আমরা তো স্টোন ইনটেক করি না। আমাদের শরীরের মধ্যে যখন ক্যালসিয়াম অত্যধিক মাত্রায় জমতে থাকে, তার যদি ইউটিলাইজ যদি না হয়, তাহলে কি হয়, ও একটা জায়গা দিয়ে আপনার উৎপন্ন হতে চালু হয়ে যায়। যেরকম আপনি যদি কথা বলেন গলব্লাডারের পাথরের জন্য, তো দেখুন গলব্লাডারের পাথরের জন্য আপনার যদি কোলেস্ট্রল লেভেল যদি বাড়তে থাকে, এই জিনিসটা যখন বাড়তে থাকবে তাহলে কি হবে, আপনার দেখবেন ঠিক কোলেস্ট্রল যখনই বাড়ছে, এই কোলেস্ট্রলগুলো কোথায় যাবে, কোলেস্ট্রল গিয়ে আপনার গলব্লাডারের মধ্যে কিন্তু জমতে থাকবে। একটা জিনিস মাথা থাকুন কি আগে গলব্লাডার জিনিসটা কি। গলব্লাডার জিনিসটা হচ্ছে আমাদের পেটের মধ্যে যেরকম লিভার আছে, স্প্লিন আছে, প্যানক্রিয়াস রয়েছে, ঠিক আছে, ঠিক ওই রকমই একটা আমাদের অর্গান রয়েছে গলব্লাডার, যাকে আমরা আয়ুর্বেদের মধ্যে বলা হয় পিত্তথৈলী। তার কাজটা হয় কি, আমাদেরকে ডাইজেশনের মধ্যে ভালো কাজ করে। তো আপনি এই যে লিভারকে প্রোটেকশন করে গলব্লাডার,
তো আজকে কথা কথাতে আমি অনেক পেশেন্ট পাই যারা নাকি গলব্লাডার অপারেশন করে নিয়েছে, এইবার তারা সারা গ্যাস অম্বল সমস্যা নিয়ে ভুগছে, তারা এই ডাক্তার ওই ডাক্তার সব জায়গায় ঘুরছে, কিন্তু আলটিমেটলি সুরা পাচ্ছে না। কেন কি আপনি তো নিজেই খারাপ করে ফেলেছেন। শরীরের মধ্যে ন্যাচুরাল যদি কোনো পাওয়ার থাকে, তাকে যদি আপনি হারিয়ে ফেলেন, তো সেই জোরটা তার পাওয়া যাবে না। তো আজকে যদি আপনি কথা বলেন কি ন্যাচুরাল আমাদের পাওয়ার যেটা ছিল গলব্লাডারকে, তাকে আমরা যে হারিয়ে ফেলেছি, তো তার কাজটা কে করবে, ঠিক না? আজকে যদি যখন সোনোগ্রাফি আপনার রিপোর্ট হয়, আপনার রিপোর্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপনার গলব্লাডারের মধ্যে পাথর রয়েছে, সেটা নিয়ে আপনি ভীষণ কিন্তু চিন্তিত আছেন, কিন্তু তার উপরে আপনার একটা জিনিস লেখা আছে হেপাটোমেগালি বা আপনার ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এটা নিয়ে আপনি চিন্তিত নেই কেন? আপনি কি জানেন কি গলব্লাডার ফ্যাটি লিভার হলে আজকে আপনার লিভারকে প্রোটেকশন করছে গলব্লাডার। আপনি গলব্লাডারকে যদি বাদ দিয়ে দিচ্ছেন, ফ্যাটি লিভার উপর আপনি চিন্তা করছেন না, আগামী দিন আপনার কি হবে? লিভারটা তাড়াতাড়ি নষ্ট হবে। কেন কি ঘরের যে দরজাটা সেটা হচ্ছে গলব্লাডার, আর ঘরের দরজাকে আপনি ভেঙে ফেললেন, চোর তো যে কোনো সময় ঢুকবে, আপনার চুরি হবে, ঠিক না? তো আপনাকে বাঁচাতে হবে গলব্লাডারকে, আপনাকে চিকিৎসা করতে হবে পাথরে। কি আমরা কি করি পাথরকে বার করব? দেখুন, কিডনিতে যদি আপনার পাথর হয়ে থাকে, কিডনিতে পাথর হলে আপনার ওয়ে আছে বেরোনো, সেটা হচ্ছে আপনার পেচ্ছাপের সঙ্গে আপনার বার করে দিই আমরা। কিন্তু গলব্লাডারের মধ্যে পাথর হয়ে গেলে বেরোনো কোনো রাস্তা নেই। এই জন্যই গলব্লাডারের পাথর যখনই হয়, কথা কথাতেও হয় কি আপনাকে অপারেশন করে বার করে দিন। তো কি বার করে দিন? পাথর নয়, গলব্লাডারকেই বার করে দিন, ঠিক আছে? তো আজকে যদি আমার ট্রিটমেন্ট যদি গলব্লাডারকে বার করে দেওয়া হয়, তো কালকে তো আপনি বলতে পারেন আমার কিডনিতেও পাথর জন্য আপনি কিডনিকে বার করে দেবেন। লাস্ট টাইমে আমার একটা পেশেন্ট পেয়েছিলাম, 4 বার তারা অপারেশন করেছে কিডনিতে পাথর করার জন্য, কিন্তু তারপর আবার কিন্তু তার পাথরটা জন্ম নিচ্ছে। কতবার সার্জারি করে? তার বয়স হয়ে গেল 70 বছর। আজকে 70 বছর বয়সের মধ্যে 4 বার উনি কিডনিতে অপারেট করে নিয়েছেন, এবার আবার যদি করতে যান কি হবে? কিডনিতে লাইফ থাকবে? ন্যাচুরাল জোর কমে যায়। অপারেশন হচ্ছে পোস্টমার্টাম, মানে যেরকম জীবিত শরীরকে মরে যাবার পর যেটা আমরা পোস্টমার্টাম করি, এটা জীবিত শরীর উপরে এটা অত্যাচার হয়, শরীর উপরে আমাদের অর্গ্যান উপরে উইক হয়ে যায়। আজকে ধরুন আপনার একটা গলব্লাডারের জন্য আপনি গলব্লাডারকে বার করলেন, শুধু তাই নয়, আপনার কিন্তু প্রত্যেক অর্গ্যান উপরে খারাপ ইফেক্টটা পড়ে, ঠিক আছে? তো এর জন্য আপনাকে আমি বলবো সার্জারি না করে জানুন আগে কেন আমার পাথরটা হচ্ছে। আজকে কিডনিতে আপনার পাথর আছে, নাকের ভিতরে পাথর রয়েছে, মুখে পাথর রয়েছে, সবার কিন্তু সমাধান আছে। রোগ যখন দিয়েছে তার কিন্তু উপায়ও আছে। উপায় আমাদেরকে খুঁজে বার করতে হয় কি করলে এই স্টোন থেকে আমরা করব। তো আজকে আমরা এই সাবজেক্ট নিয়ে বেরিয়েছি কি আমরা পাথরের জন্য আর আমরা সার্জারি করব না, পাথরের জন্য আমরা পাথরের চিকিৎসা করব, আমরা নিজের অর্গানকে বাঁচাবো, ঠিক না? একদম ঠিক কথা। কারণ পরিবারে প্রত্যেকটি মানুষের কিন্তু প্রয়োজনীয়তা থাকে। কোনো একটি মানুষের যদি প্রখর জ্বর হয়, আপনি কি করবেন? সেই মানুষটাকে বাড়ি থেকে বের করে দেবেন, না তাকে জ্বরটাকে সারানোর চেষ্টা করবেন? ঠিক একই রকম ভাবে আপনার একটি গুরুত্বপূর্ণ অর্গান কিন্তু গলব্লাডার। সেই গলব্লাডারের স্টোন মানে আমি বহু মানুষকে দেখেছি চট করে গলব্লাডার বাদ দিয়ে দিন এই সাজেশনও দিয়ে দেয়, আর অনেকে কিন্তু বাদও দিয়ে দেয়। তাহলে কি গলব্লাডারের সত্যি কোনো প্রয়োজনীয়তা নেই? প্রচুর বড় ফাংশন গলব্লাডারের, তাকে বাদ দিয়ে দিলে সেই ফাংশনটা কে পূরণ করবে? ভাবার প্রয়োজনীয়তা রয়েছে। আর যদি আপনি ভাবেন, তার উত্তর দেবেন অবশ্যই এনবিপি চিকিৎসকেরা। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি মুদিয়ালি থেকে অন্বেষা দত্ত বলছি। হ্যাঁ বলুন অন্বেষা, কি প্রবলেম আপনার? বয়স কত আপনার? প্রবলেম হচ্ছে আমার এই 30 বছর বয়স। আচ্ছা। প্রবলেম হচ্ছে মানে কয়েক মাস ধরে না আমার নাভির কাছটা প্রচন্ড ব্যথা হয়, মাঝে মাঝে পেন হয়, মানে সবসময় না, পেনটা মাঝে মাঝে হয়, কিন্তু শুধু ওই নাভির কাছটায় পেন হয়। আচ্ছা বেশ। আপনি নাভি কাছে যে আপনার ব্যথাটা হয়, তার জন্য আপনি কোনো সিটি স্ক্যান বা সোনোগ্রাফি রিপোর্ট কিছু করেছেন? না স্যার, সেরকম কিছু করানো হয়নি। কেন? আপনি রোগকে ফেলে রেখেছে কেন? কিসের ব্যথা হচ্ছে? আজকে কি আপনার কোনো ক্যান্সার হয়েছে, না আপনার হার্নিয়া হয়েছে, বা কোনো রকম টিউমার আছে, কি আছে? আপনি এরকম রোগকে ফেলে রেখেছেন, কি ভাবছেন? মানে এরকম ফেলে রেখে কি ভালো হয়ে যাবে? মাথায় রাখুন, যখনই আপনার কোনো ডিজিজ হয়েছে, এটা হচ্ছে প্রথম সংকেত শরীরের মধ্যে ব্যথা হওয়া। যেমনি আজকে আমার কাছে একটা পেশেন্ট এসেছিল সোহাজার চেম্বারে, সেখানে আমি দেখলাম পেটটা কিন্তু প্রচণ্ড টাইট রয়েছে, আর ব্ল্যাক স্পট হয়ে গেছে, হাত দিলেই কিন্তু ব্যথা করছে, তার কিন্তু ধরা পড়েছে ক্যান্সার, এই গলব্লাডার ক্যান্সার, যে টপিক নিয়ে আজকে আমরা করছিলাম। তো এই গলব্লাডার পাথরকে ফেলে রেখেছিল, সেটা কিন্তু ক্যান্সারে কনভার্ট হয়ে গেছে। তো এই পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল, কেন কি CA 19.9 তার রয়েছে 1300, যেখানে আমাদের থাকা দরকার ছিল 35 মাত্র, সেখানে 1000-এর অ্যাবভ চলে গেছে। তো সেই পেশেন্টকে আমি বলেছি যদি কথাগুলো ঠিক মতো যদি শোনো আর উপরওয়ালা যদি ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তুমি ভালো হবে। কেন কি এতদিন ধরে তুমি যদি ঘেটে ফেলেছো, পার্টিকুলার ক্যান্সারে তো তুমি কোনো ট্রিটমেন্ট করোনি,
যে ট্রিটমেন্টটা করছো সিমটমসে ট্রিটমেন্ট করছো। এখন যখন দেখছো কিছু করা যাবে না, ডাক্তার বলে দিয়েছে বাড়ি নিয়ে যান, না তো ওনার অপারেশন হবে আর না তো ওনার কেমো দিতে পারবো আমরা। তো এই কন্ডিশন আসবে কেন? যখন আমার রোগ হয়েছিল তখনই আমি অ্যালার্ট ছিলাম না কেন? আজকে আপনার যদি পেটে ব্যথা হচ্ছে, আমি বলবো না কি আপনার ক্যান্সার হয়েছে, আপনার যদি পেটে কোনো ব্যথা হচ্ছে নাভির কাছে, তো দেখুন নাভি মানে আপনি বলতে পারেন রাবণের যে মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটা মানে বুঝতে পারছেন তো, সবাই জানে কি একবার নেই, দুবার নেই, তিনবার নেই, 10 মুখ ছিল রাবণের। তার মৃত্যু কিন্তু কোন জায়গা ছিল? নাভির মধ্যে। আমরা যখন জন্ম নিই তখন দেখুন মায়ের সঙ্গে আর বাচ্চা যে সম্পর্ক নাভির মধ্যেই থাকে, ঠিক আছে? তো নাভিতে যখনই কোনো রকম সমস্যা হয় না, এটা সিরিয়াস হওয়ার ব্যাপার রয়েছে। দেখবেন অনেকজনের নাভির ভিতরে আপনি দেখবেন তুলো মতন বেরোতে থাকে, আবার অনেক রকম একটা ব্যাড স্মেল হয়ে থাকে। তো নাভি যেরকম একটা মানুষ প্রতি না আকর্ষিত করে, ঠিক নাভিতে কিন্তু হাজার রকম রোগও হয়। অনেক সময় দেখবেন ইচিং করে, তো আপনি কিন্তু নোক লাগিয়ে ফেলছেন, ইনফেকশন হয়ে যায়। অনেক সময় ব্যাড স্মেলটা হয়, তো কেন ব্যাড স্মেলটা হচ্ছে? তার মানে ভিতরে ইনফেকশনটা রয়েছে। তো সবসময় জানুন কি প্রবলেমটা কি। আপনার যদি সেইভাবে যদি হয়, আমি আপনাকে বলবো সিম্পল একদম ইউএসজি রিপোর্ট করান। যদি ইউএসজি রিপোর্ট না হয় তো আপনি সিটি স্ক্যান রিপোর্টটা করান, তার মধ্যে আপনি বুঝতে পারবেন কি এই ব্যথাটা কেন রয়েছে, এরপরে আমরা ট্রিটমেন্ট দেবো, ঠিক না? তো আপনি ওই রিপোর্টটা করে নিন। রিপোর্টটা করে নেবার পর আপনার বাড়ি নিয়ে যে চেম্বারটা আছে সেই চেম্বারে এসে দেখা করুন, তারপরে দেখুন আপনার ব্যথা কী করে যায়, ঠিক আছে? কেন কি আমরা তো ভগবান নেই, আপনার ভিতরে ঢুকতে পারবো না, কি আপনার কেন হচ্ছে সেটাকে জানতে হবে। আজকে আমি আপনাকে বলে দেবো গ্যাসের জন্য হচ্ছে, আজকে আপনাকে বলে দেবো হার্নিয়ার জন্য হচ্ছে। তো আমরা হেলিভাবে কোনো কথা বলি না, যেটা বলি প্র্যাকটিক্যাল কথা বলি। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট বারে বার কেন বলেছি আমরা? বিফোর আপনার ট্রিটমেন্ট কি রিপোর্ট বলছে, আফটার ট্রিটমেন্ট আপনার কি রিপোর্ট বলছে, এই প্রমাণটা আমরা এনবিপিতে করেছি। আজকে গলব্লাডার পাথরের জন্য আপনারা কিন্তু পাথরের জন্য অপারেশন করেন, কিন্তু আমরা উইদাউট সার্জারি আমরা প্রমাণ করেছি কি আপনার গলব্লাডার পাথরের মধ্যে গলব্লাডার রয়েছে, পাথর কিন্তু নেই। একদম। শুধু গল ব্লাডারের ক্ষেত্রে কিন্তু নয়, এমনকি কিডনি স্টোন বা ডাক্তারবাবু যেটা বললেন, আমাদের শরীরের 10টি স্থানে, 10টি জায়গায়, 10টি অবস্থানে কিন্তু থাকতে পারে এই স্টোন, এবং প্রত্যেক রকমের স্টোনের কিন্তু ট্রিটমেন্ট রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আর আছে বলেই এনবিপি কিন্তু সবার আগে। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? অজয় হালদার বলছি। কোথা থেকে বলছেন অজয় বাবু? আমি বলছিলাম বনগা থেকে। বনগা থেকে বলছেন, বলুন কি প্রবলেম? বলছি ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখে খুব ভালো লাগে, ডাক্তারবাবু যেভাবে সাজেস্টার যে টোটকাগুলো দেয় বাড়িতে কাজ করে অন্তত উপকৃত হয়। আচ্ছা, বেশ। এখন একটু এই সমস্যা মানে মানে গ্যাস অম্বল প্রচন্ড পরিমাণে সমস্যা হচ্ছে, মানে এটা আমার আগে ছিল না। বেশ, আপনার বয়স কত? 34। আচ্ছা, গ্যাস অম্বলের সমস্যা রয়েছে। হ্যাঁ, আপনার যদি টোটকা যদি ব্যাপার হয়, তো দেখুন গ্যাস অম্বলের জন্য আমি কিন্তু টোটকা তো শুনুন। অনেকবার বলেছি, সেটা হচ্ছে দই ঘোলে কথা। आयुर्वेद বইয়ের মধ্যে লেখা আছে যে মানুষ जो भी इंसान मट्ठा का सेवन करेगा वो कभी भी पेट का रोगी नहीं बन सकता है। তো আপনি যদি পারেন দই ঘোল খাওয়ার চেষ্টা করুন। আজকে আমরা খুব ভালো একটা খাওয়া দাওয়া, মানে আপনি নিরামিষের মধ্যে কি নেই, মানে আপনি যখন পিওর যদি ভেজ হয়ে যাবেন, তো দই ঘি এর মধ্যে যদি আপনি থাকবেন, আপনার দেখবেন গ্ল্যামার কিন্তু আলাদা থাকবে, আপনাকে মেকআপ আর লাগবে না, শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তার মধ্যে আপনি ফ্রেশমেন্টটা থাকবে। কেন? এটা ন্যাচারাল বিউটি আছে। কিন্তু আমরা কি করেছি, এই জীব যত রোগ আছে না আমাদের জীবের মধ্যে আছে। এটা বলতে পারেন মন্দিরে যে দ্বারটা হয়, এরকমই আমাদের শরীরের মধ্যে এটা দ্বার আছে, যেটা আমরা খাবো সেরকমই আমাদের শরীর কিন্তু হবে। তো এই জীবের টেস্টকে ভুলে যান, আর আপনি যদি পারেন দই ঘোল খেতে চালু করুন, আপনার গ্যাস অম্বলের সমস্যা মিটে যাবে। আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই এত গ্যাস অম্বলের সমস্যা কেন? কারণটা হচ্ছে কি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খাবার প্রতি ওরা লোভ বেশি, কি খায় না সব কিছুই খায়, ঠিক আছে? যেখানে খাবার দোকান পেয়ে গেলে ওখানে খেয়ে নেয়, কিন্তু দেখে না এই খাবারটা কি দিয়ে তৈরি করা হচ্ছে, কোন তেল দিয়ে তৈরি করা হচ্ছে, কি মশলা দিয়ে তৈরি করা হচ্ছে, এটা আমরা জানি না, এই জন্য ভুগতে হয়। আজকে পেটের সমস্যা এই কারণের জন্য আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেশি রয়েছে। তো আপনি যদি পারেন দই ঘোল খেতে চালু করুন, জল বেশি করে খান, ঠিক আছে? আর নিয়ম করুন সকালবেলা ঘুম থেকে উঠেই আমি প্রথম উষ্ণ গরম জলটা খাবো। আর যদি আর ভালো হতে চান 5 মিনিট শুধু শরীরের জন্য ভাবুন, 5 মিনিট কি করতে হবে, ফ্রি হ্যান্ড শুধু এক্সারসাইজ করুন, ঠিক আছে? আর ভালো একদম গান লাগান, ঠিক আছে? রোম্যান্টিক একটা গান লাগান আর ভালো করে আপনি এক্সারসাইজ করুন, দেখুন আপনার মন কিন্তু ভালো হয়ে যাবে, ঠিক আছে? কারণটা হচ্ছে কি, প্রাকৃতিকের মধ্যেই একটা ওয়ার্ড আছে, আর যেটা আয়ুর্বেদ মধ্যে রয়েছে সেটা হচ্ছে প্রেম।
ভালোবাসা। এই যে প্রেম, যে ভালোবাসাটা আছে না, এইটা কিন্তু সবাই করতে হয়, সবার মধ্যে হয় না। আর এটা ন্যাচারাল আছে, মানে বলতে পারেন ডাইরেক্ট গডের সঙ্গে আপনি কিন্তু অ্যাটাচ যখন থাকবে না, তখনই কিন্তু এই জিনিসটা হবে, আদারওয়াইজ হবে না। তো সব জিনিস খারাপও আছে, নেগেটিভ পয়েন্ট আছে, তো কিছু পজিটিভ পয়েন্টও আছে। আমরা ভালোবাসার মধ্যে শুধু একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে ভালোবাসা হয় না, আজকে ছেলে আর বাবার সঙ্গেও কিন্তু ভালোবাসা হয়, ঠিক আছে? আজকে মা আর ছেলের মধ্যেও কিন্তু ভালোবাসা আছে। তো ভালোবাসা এটা আছে কি আপনি কোন চোখে সেটা দেখছেন। তো দেখুন, এই যে জিনিসটা বললাম, আপনার ভাবুন আপনি মানে একটা এইরকম হয়ে যাবে আপনার মধ্যে কি আপনার সামনে সব কিছু হচ্ছে, আপনি সব কিছু দেখতে পাচ্ছেন কিন্তু কিছু শুনতে পাচ্ছেন না। এটা কি করে হচ্ছে? এটাই হচ্ছে ভালোবাসা, ঠিক আছে? তো এটা কখন আপনার কাছে আসবে? যখন আপনার মনটা ভালো থাকবে। মনের মধ্যে কিন্তু কোনো রকম যদি আপনি দুশ্চিন্তা রাখেন, মনের মধ্যে কারোর প্রতি হিংসা রাখেন, তাহলে কিন্তু আসবে না। ছেড়ে দিন, একদম উপরওয়ালা হাতে ছেড়ে দিন। এটা একটা মানে আপনি বলতে পারেন গড গিফট, ঠিক আছে? তো দেখুন, आयुर्वेद शुद्ध मेडिसिन नॉय, आयुर्वेद जीने का रास्ता सिखाता है कि कैसे आपको जीना है, कैसे आपको लाइफ स्पेंड करना है, जिससे कि आपका लाइफ जो है और भी सुंदर बन जाए। একদম একদম ঠিক কথা। এবং ডাক্তারবাবুর সঙ্গে আমি কিন্তু একমত। বলে যে একটা মানুষ যখন ভালোবাসায় পড়ে, কাউকে ভালোবাসে, সেটা যে কোনো পার্সনই হতে পারে, তখন তার শরীর থেকে অনেক বেশি হরমোন সিক্রিয়েশন হয় বা এমন কিছু তৈরি হয় যেটা তার শরীরকে, তার মনকে, তার আত্মাকে, তার মস্তিষ্ককে কিন্তু ভালো রাখে। সে কারণে বারবার কিন্তু ভালোবাসায় পড়া ভালো, বারবার কিন্তু মনকে ভালো রাখা ভালো, কিন্তু সেটা যেন পজিটিভ হয়, সেটার জন্য ভালো হয়, এবং তার জন্য যেন আপনি ভালো থাকেন এবং আপনার আশেপাশে মানুষরা যেন ভালো থাকে। এটা একেবারে আয়ুর্বেদের কথা। তাই মনকে ভালো রাখুন, মনের থেকে নেগেটিভিটিকে দূর করুন, পজিটিভিটির জায়গা দিন। মন যখন ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকতে বাধ্য। এটাও কিন্তু বলছে অবশ্যই আয়ুর্বেদ। আমরা পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বিক্রম আদম কথা বলছি। কোথা থেকে বলছেন বিক্রম বাবু? আমি বলছি ধর্মতলা থেকে ম্যাম। ধর্মতলা, একেবারে কলকাতা। বলুন, কি সমস্যা আপনার? সমস্যা বলতে আপনার হচ্ছে প্রায় 2 বছর 3 বছর হচ্ছে, মানে বাল মানে আমার চুল খুব ঝরে যাচ্ছে আর কি। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার এজটা হচ্ছে 35 প্লাস হয়ে গেছে। 35 প্লাস। আপনার কোনো শারীরিক সমস্যা আছে বা কোনো কিছুর জন্য মেডিসিন নিতে হয়? একটু অ্যালার্জি আছে ম্যাম। অ্যালার্জির প্রবলেম আছে, বেশ। ডাক্তারবাবু বলছেন অ্যালার্জি কত আছে? আপনি কোনো আইজি রিপোর্ট করেছেন? আইজি রিপোর্ট করিয়েছেন? না না না, করানো হয়নি। এমনি বিভিন্ন রকম তেল ইউজ করছি, তাও হচ্ছে না। এইরকম আপনি কোনো তেল যদি শুনতে থাকুন। এইরকম যদি আপনি কোনো তেল ইউজ করেন, এইরকম যদি আপনি বলেন কি আমার অ্যালার্জি রয়েছে, আমি অ্যালার্জি বড়ি খাচ্ছি, করবেন না এটা। কারণটা হচ্ছে কি আপনার শরীরে, আমি কি বলেছিলাম, আমাদের দ্বার আছে এটা, আপনার শরীরের মধ্যে যে আপনি ট্যাবলেটটা খাচ্ছেন অ্যালার্জি ট্যাবলেট বলে, এটা কি সত্যি অ্যালার্জি ট্যাবলেট না সত্যি কি ঘুমের বড়ি? আপনি যখন এই ওষুধ খাচ্ছেন ঘুম আসছে কেন আপনার? আপনি তো অ্যালার্জির জন্য খাচ্ছিলেন। মাথায় রাখুন, যে কোনো জিনিস যখন খাবেন না, চিন্তা ভাবনা করে খাবেন। কোনো আপনি রিপোর্ট করলেন না, কোনো আপনি ডাক্তারকে দেখালেন না সত্যি সেটা অ্যালার্জি আছে কি না, কিন্তু আপনি ওষুধটা খাচ্ছেন। আপনি কি তেল ইউজ করছেন, আপনার বাড়িতে কি জল আসছে, কোন তেলটা আপনার শরীরের মধ্যে শ্যুট করবে, সেটা একটা ভালো চিকিৎসক বলতে পারে। বাজারের মধ্যে আপনি দেখলেন এই তেলে অ্যাড আসছে, ওই তেলে অ্যাড আসছে, এত লম্বা চুল হয়ে যাবে। এখন তো দেখি সোশ্যাল মিডিয়ার মধ্যে নাকি কি একটা তেল রয়েছে সবাই ইউজ করছে। তো এইসব না করে পাগলপন্থী, একে বলা হয় পাগলপন্থী। আপনি যে টাকাটা তেলের মধ্যে দেবেন সেই টাকাটা আপনি ডাক্তারকে কনসাল্ট করুন, ভালো আপনি উপায় খুঁজুন কেন আমার হেয়ার ফলটা হচ্ছে। দেখুন, হেয়ার ফল হওয়ার অনেক কারণ আছে। আপনার যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলেও কিন্তু হেয়ার ফল হবে, আপনার যদি থাইরয়েড হয়ে থাকে তাহলেও কিন্তু হেয়ার ফল হবে, আপনার যদি লিভারের সমস্যা থাকে তাহলেও কিন্তু হেয়ার ফল হবে, এবার আপনার যদি জলের মধ্যে আয়রন থাকে তাহলেও কিন্তু হেয়ার ফল হবে। তো কী কারণের জন্য হচ্ছে সেটা আগে জানুন, সেটা দিয়ে আপনি চিকিৎসাটা করুন, তাহলে কিন্তু পারফেক্ট আপনি উপায়টা পাবেন। আপনি ধর্মতলা থাকেন, আমাদের শোভাবাজার চেম্বার আছে কলকাতার মধ্যে, বা এইদিকে আমাদের কালীঘাটে রয়েছে চেম্বারটা, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে দেখা করুন। আর দরকার যদি পড়েন আপনি একটা আইজি রিপোর্টটাও করে নিন, এই রিপোর্টটা নিয়ে দেখা করুন, যাতে আপনি পার্মানেন্ট যে আপনি অ্যালার্জি যে ওষুধটা খাচ্ছেন দীর্ঘদিন ধরে সেটাও আর খেতে হবে না। একদম। আমরা আবারও এই প্রসঙ্গে চলে আসবো, আমরা অনেক আলোচনা করব, কিন্তু জানি না একটা প্রবাদ বাক্যের কথা বারবার মনে পড়ছে, জীবকে দিও না লাই, জীব বলে আরো খাই আরো খাই।
অর্থাৎ এই যে ডাক্তারবাবু বারবার বলছিলেন আমাদের লোভ আমাদের শেষ করে দেয়, এবং খাওয়ার লোভটা আমাদের মারাত্মক। যে কোনো কিছু টেস্টি খাবার, আমাদের চারপাশে তো প্রচুর খাবার দাবার, সেটাকে দেখে আপনি কন্ট্রোল করতে পারেন না। যদি একবার কন্ট্রোল করতে পারেন না, তাহলে আপনার থেকে সুন্দর আর আপনার থেকে সুস্থ কেউ হবে না। খাবেন না কেন? নিশ্চয়ই খাবেন, ডাক্তারবাবুরাও খেতে বলেন, কিন্তু সেটা বুঝে খান, একটা নির্দিষ্ট পিরিয়ড পর খান, একটা নির্দিষ্ট সময় পরে খান না। আপনিও ভালো থাকবেন, আপনার শরীর ভালো থাকবে, আপনার মন ভালো থাকবে। যিনি আছেন তিনি সাথেও থাকবেন অবশ্যই। তার আগে চট করে একটু বলবো 9830235527 বা 37 স্ক্রিনে কিন্তু নাম্বার দুটি দেখতে পাচ্ছেন, আরেকবার রিপিট করছি 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, কথা বলতে হবে, এবং তারপর পিওর আয়ুর্বেদকে, সত্যিকারের ট্রিটমেন্টকে, একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসক আপনার জন্য কি মিরাকেল কাজ করতে পারে, বা রিপোর্ট বেস ট্রিটমেন্ট এখানে কিভাবে হচ্ছে, অত্যাধুনিক মেডিসিন কিভাবে কাজ করে যাচ্ছে, বা পঞ্চকর্মা ডিপার্টমেন্টটি কেন এনবিপির এত ভালো, সবটা আপনি উপলব্ধি করতে পারবেন। অনেক কথা বলে ফেললাম, আগে ফোনটাই নিয়ে নি। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি হুগলি জেলা থেকে বলছি। হুগলি থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়স কত? আমার বয়স 27 এরকম। আর সমস্যা বলতে আমার 5 বছর আগে থেকে 5 বছর ধরে ধরা পড়েছে থাইরয়েডের সমস্যা। আমার তো বাচ্চা মেয়ে হয়ে আছে। আর আমার থাইরয়েডের সমস্যা, আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই, তাতে থাইরয়েডটা কন্ট্রোলে আছে, কিন্তু খুব রোগা হয়ে যাচ্ছি, মানে প্রচুর ওয়েট কমে গেছে। মানে এই বয়সে আমার 36 কেজি ওজন, যেখানে আমার 52-53 কেজি ওজন ছিল, 36 কেজি ওজন হয়ে গেছে। ওরে বাবা। আপনি এখন কি বর্তমানে থাইরয়েড ওষুধ খাচ্ছেন? এত ওজন কমে গেছে, জানেন কিরকম একটা। আচ্ছা, থাইরয়েডের ওষুধ কি তুমি খাচ্ছো, কন্টিনিউ করছো তো থাইরয়েডের মেডিসিন? থাইরয়েড ওষুধ খাই। আচ্ছা, থাইরয়েডের রিপোর্টটা লাস্ট কবে করিয়েছো? এই এক মাস এরকম হবে। 1 মাস। কত ছিল থাইরয়েড? তখন একটু বাড়ার মতো ছিল, মানে 5 পয়েন্ট এরকম কিছু ছিল। আর কত পাওয়ার ওষুধ খাচ্ছো? এখন আমাকে 50 এর ওষুধ খেতে দিয়েছে। 12.5 তাই তো? 50 করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5 বছর ধরে খাচ্ছো? 5 বছর ধরে থাইরয়েড বছর খেয়েও তোমার কিন্তু থাইরয়েডটা আজকে বর্ডার লাইন থেকে সামান্য বেশি রয়েছে, তাই তো? আর এরপরেও তোমার শরীরটা রোগা আমার হয়ে যাচ্ছে। সবথেকে প্রথমে যখন ধরা পড়েছিল 7.3 এরকম হয়েছিল। সবথেকে প্রথমে যখন ধরা পড়েছিল। দেখো, এবার তো টিভি পর্দায় থাকো, তোমাকে সব বলে দিচ্ছি কি করতে হবে। যেটা হচ্ছে সবথেকে আগে আপনাকে বলবো কি, আপনি 5 বছর ধরে যে থাইরয়েড ওষুধটা খাচ্ছিলেন, সেই ওষুধ খাওয়ার পর আপনি রেজাল্ট আজ আপনার সামনে রয়েছে। থাইরয়েডটা এখনও কিন্তু ভালো হতে পারেনি। কারণটা হচ্ছে কি, 5 বছর যে আপনি কাটালেন, সেটা থাইরয়েডকে চেপে রাখার জন্য করলেন। ছাড়লে দেখবেন আপনার কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? মানে 5 বছর আপনি যে ওষুধগুলো খেয়ে গেলেন, পয়সা নষ্ট করলেন, আলটিমেটলি আপনার কাজ কিছুই হলো না। উল্টো আপনার শরীরের মধ্যে সাইড ইফেক্ট হতে চালু হয়ে গেল, যেখানে আপনি বললেন আপনার ওয়েট রিডিউস হতে চালু হয়ে গেল, ওজন কমতে চালু হয়ে গেল, হারমোনস ইমব্যালেন্স হবে, আপনার পিরিয়ডের সমস্যা আসবে, আপনার স্কিন যেটা ছিল, স্কিন কিন্তু আপনার খারাপ হয়ে গেছে, হেয়ার ফলের সমস্যা চালু হয়ে গেছে। কেন এগুলো হচ্ছে? আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন কেন? কথা বলার পরে আপনি রেগে যাচ্ছেন কেন? কারণ একটাই, কি আপনি প্রপার থাইরয়েড ট্রিটমেন্ট করলেন না, ঠিক না? তো দেখুন, থাইরয়েডের জন্য আপনি 5 বছর ধরে যে ওষুধটা খাচ্ছেন, সেটা আপনি জানেন সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। তো আপনি সাপের বিষকে যখনই আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই খাচ্ছেন, তো শরীরের মধ্যে তো রোগ আপনার হবেই। এইবার আপনাকে ট্রিটমেন্ট করতে হবে কি, থাইরয়েডকে আমি কি করে ভালো করব। দেখুন, থাইরয়েড যে গ্ল্যান্ডটা হয় না, আমাদের গলা হয় জাস্ট একটা প্রজাপতি মতন। আর এই গ্ল্যান্ডকে আপনাকে ঠিক করতে হবে, কারণ কি এটা যখনই আপনার থাইরয়েড দুরুপকারে হয়, একটা আপনার থাইরয়েডটা কম হয়ে গেলে আপনার শরীরের মধ্যে দেখবেন একটা ফ্যাটি হয়ে যাবে, আবার একটা যেটা হয় আপনার শরীরটা শুকিয়ে দেয়। তো দুপ্রকারের থাইরয়েডটা হয়। তো এই গ্ল্যান্ডের মধ্যে যখনই আপনার সমস্যা বাড়বে, মানে থাইরয়েডের সমস্যাটা যখনই বাড়বে, তখনই কিন্তু নানা রকম একটা শরীরের মধ্যে সমস্যা তৈরি হবে, যার মধ্যে আপনাকে কিছু রোগের নামগুলো আপনাকে বললাম। আর এর সাথে সাথে আপনাকে যেটা সবথেকে বড় সমস্যা আসবে, সেটা হতে পারে আপনার থাইরয়েড ক্যান্সার, ঠিক আছে? ইন ফিউচার আপনার থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেক গুণ বেশি হয়ে যাবে। থাইরয়েড গ্ল্যান্ডটা আপনার ফুলে যাবে, সেখানে আপনার টিউমার হয়ে যাবে। সুস্মিতাকে থাইরয়েড ছিল, ঠিক আছে? তার থাইরয়েড কিন্তু আজকে ভালো হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি আজকেই বললাম সকালবেলাই, তুমি রিপোর্টটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আর ও রিপোর্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে। থাইরয়েড কিন্তু কত আছে? 2 পয়েন্ট সামথিং আছে। কি করে হলো? ও অন্ধবিশ্বাস হয়ে থাইরয়েড ওষুধ কিন্তু খেয়ে যাচ্ছিল। আমি ওকে বললাম কি, কেন তুমি খাচ্ছ? হতেই পারে একটা সময় তুমি কোনো মেডিসিন খেয়েছো, বা অনেক কোনো কারণের জন্য তুমি উল্টোপাল্টা কিছু লাইফস্টাইলটা হয়েছে, তার জন্য থাইরয়েডটা বেড়ে গেছে। তার জন্য তোমাকে ডাক্তার দিয়েছে থাইরয়েডকে একবার কমানোর জন্য, তুমি খেয়েও নিলে, কিন্তু এইবার তুমি কন্টিনিউ করছো কেন?
শরীর খারাপ হয়ে যাবে, তুমি একবার রিপোর্টটা করাও, রিপোর্ট করে দেখলো থাইরয়েড কিন্তু নর্মাল রয়েছে। তো আমরা ম্যাক্সিমাম পেশেন্ট এইরকম আমরা পাই যারা থাইরয়েডের জন্য দীর্ঘদিন কিন্তু ওষুধ খেয়ে যাচ্ছে, কিন্তু তারা চেষ্টাই করে না কি আমার থাইরয়েড অ্যাকচুয়ালি আছে কত, ঠিক না? তো নিয়ম আছে প্রতি 3 মাস অন্তরে আপনি কিন্তু রিপোর্ট করান। আর থাইরয়েডকে যদি ভালো করতে চান আপনি কিছু নেই, পেঁয়াজের রস, ঠিক আছে, পেঁয়াজকে জল দিয়ে থেতো করে একটু রস বার করুন, আর ঠিক আমাদের যে গ্ল্যান্ডটা রয়েছে না এই গলা উপরে এখানে লাগান এই জায়গাটা, দেখবেন থাইরয়েড ন্যাচুরালি আপনার ভালোতে চালু হয়ে যাবে। আর এর সাথে যেটা করবেন, থাইরয়েড হওয়া মেন কারণ আমাদের হয় আমাদের শরীরের মধ্যে নিজের লাইফস্টাইলটা। আজকে সকাল 5টার সময় উঠবো, কালকে 8টায় উঠবো, পরশুদিন 10টায় উঠবো, এটা হবে না। নির্দিষ্ট একটা টাইম করুন, এই টাইমের মধ্যে আমি উঠবো, সকালবেলা এই টাইমের মধ্যে আমি ব্রেকফাস্ট করব, এই টাইমের মধ্যে আমি লাঞ্চ করব, এই টাইমের মধ্যে রাত্রিবেলা ডিনার করবো, এই টাইমেই আমি রাত্রিবেলা ঘুমোতে যাব। এই যদি সারাদিনের সার্কেলটা যদি ভালো থাকে না, থাইরয়েড এমনি ঠিক হয়ে যাবে। ম্যাক্সিমাম অনেক পেশেন্টে, নিজের আমার ওয়াইফের আমি ট্রিটমেন্টটা করেছি, যেখানে থাইরয়েড ওর কিন্তু ভালো হয়ে গেছে সম্পূর্ণভাবে। আমার ওষুধ আর খেতে হয় না ওকে, কী করে এই জিনিসটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? তার সাথে সাথে আপনাকে থাইরয়েড ট্রিটমেন্ট করতে হবে নির্দিষ্ট একটা টাইম মধ্যে, 3 থেকে 4 মাসের মধ্যে ট্রিটমেন্ট নেবার পর সে কিন্তু থাইরয়েড ওষুধ খেতে হবে না, একদম ভালো হয়ে যাবে। তো এইটা আপনাকে করতে হবে। এইটা যদি আপনি না করেন, আপনার শুধু ওয়েট, আপনি চিন্তা করছেন কি আমার ওয়েট কমে যাচ্ছে, শুধু ওয়েটই নয় আপনার অনেক কিছু কমে যাবে। একদম ঠিক কথা। আসলে বাংলাদেশে একটা খুব ভালো একটা গান আছে না, এমন বন্ধু আর কে আছে। সত্যিকারের একজন চিকিৎসকের থেকে ভালো বন্ধু কিন্তু কেউ হতে পারে না, কারণ প্রতি মুহূর্তে সে কিন্তু আপনার পাশে রয়েছে, আপনার ভালোটা ভাবে, এবং আপনি কিভাবে সারাটা জীবন ভালো থাকতে পারেন সেই বিষয় নিয়ে কিন্তু তার পড়াশোনা, তাদের চিন্তা ভাবনা, তাদের রিসার্চ ওয়ার্ক। ঠিক এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আবার এরকম একজন বন্ধুকে আপনি পাচ্ছেন না, পাচ্ছেন একগুচ্ছ অভিজ্ঞ চিকিৎসককে, অর্থাৎ একগুচ্ছ বন্ধুকে পাচ্ছেন, খুব ভালো কিছু স্টাফকেও, কারণ স্টাফদেরও একটা বড় ভূমিকা থাকে যে এই সংস্থার পেশেন্টদের কিভাবে তাড়াতাড়ি ভালো করে তোলা যাবে। প্রত্যেকের জন্য একটু বলে রাখবো যে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, এবং বি শর্মার সঙ্গে যারা যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য সোমবার মধ্যমগ্রাম চেম্বার কিন্তু রয়েছে, একেবারে হেড অফিস, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন। মঙ্গলবার করে উনি কিন্তু শিবপুরে থাকছেন, সেখানেও যোগাযোগ করতে পারেন, অর্থাৎ এটি কিন্তু হাওড়ার চেম্বার। বুধবার আপনারা কিন্তু বালতিগুড়িতে পেয়ে যাচ্ছেন এবং শোভাবাজার চেম্বারে কিন্তু পাচ্ছেন। বৃহস্পতিবার করে দক্ষিণ 24 পরগনার বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলার চেম্বারে, শুক্রবার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বেলুড়ে, এবং আপনারা শনিবার পেয়ে যাচ্ছেন খিদিরপুরে, এবং রবিবার পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রামে পাচ্ছেন শুক্রবার করে, মঙ্গলবার পাচ্ছেন আপনারা ল্যান্সটাউন চেম্বারে, এবং সোমবার করে আপনারা হাওড়ায় পেয়ে যাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন। ডক্টর এস ঘোষাল, তাকেও কিন্তু বৃহস্পতিবার করে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন ল্যান্সটাউন চেম্বারে, এবং তার জন্য কিন্তু একটু ফোন করে নেবেন, কথা বলে নেবেন কোন ডক্টর কোন চেম্বারে কবে থাকছেন, সব রকম সহযোগিতা পেয়ে যাবেন। চলে আসবো জেলার কথায়, কারণ জেলাতে প্রচুর চেম্বার রয়েছে। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু মেচেদায় পাচ্ছেন, বর্ধমানে, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চেম্বারে কিন্তু ম্যাডামকে পাচ্ছেন। যারা ম্যাডামের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করবেন। তার পাশাপাশি বলবো ডক্টর এ হালদার, অভিজ্ঞ চিকিৎসক সংস্থা, তাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হেরিয়াতে পাচ্ছেন, মুর্শিদাবাদের বহরমপুরে পেয়ে যাচ্ছেন, দিল্লি খুব গুরুত্বপূর্ণ একটি চেম্বার, এবং দিল্লিতে কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মাও থাকেন এবং ডক্টর এ হালদারও থাকেন। একটু ফোন করে দিল্লির বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট করবেন, বা আপনার পরিচিত কোনো মানুষ যদি দিল্লিতে থাকেন অবশ্যই জানিয়ে দিতে পারেন। নদিয়ার কৃষ্ণনগরে কিন্তু চেম্বার রয়েছে, হলদিয়া এবং আরামবাগের কিন্তু পেয়ে যাচ্ছেন এই হালদারকে। এছাড়া এস ঘোষালকে আপনারা কিন্তু পাচ্ছেন নর্থ বেঙ্গলে, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটিতে রয়েছে নতুন চেম্বার। বাংলাদেশে আপনারা প্রত্যেক মাসে পাচ্ছেন 28 এবং 29 তারিখে রয়েছে। এছাড়া আপনাদের জন্য ডিব্রুগড় 28 জুলাই এবং গঙ্গারামপুরে চেম্বার রয়েছে। কে আছেন? নমস্কার। বলুন দাদা। হ্যালো, বলুন। সমস্যা বলতে গরমে প্রথম ধারে ঘাম হয়, শরীর দুর্বল হয়ে যায়। আপনার বয়স কত? আপনার বয়স কত? এজ কত? বয়স 45। 45 বলছেন ডাক্তার বাবু। দেখুন আপনাকেই বলি, এটা হচ্ছে আজকে যদি ওয়েস্ট বেঙ্গলে যদি কথা বলা হয় তো এটা বলতে পারেন কি এটা হচ্ছে সেকেন্ড দুবাই। কেন সেকেন্ড দুবাই বললাম? কেন কি যা হিসাবে এখন গরম পড়ে গেছে, এখন যদি আমরা বলি কি আপনি এসিতে থাকবেন না, তো অনেক পেশেন্ট কিন্তু বলে ডাক্তার এমনি আমি মরে যাব, ঠিক আছে? তো এখন দেখুন যার কাছে পয়সা নেই, যার কাছে পয়সা আছে তারাও কিন্তু এসিতে এখন লাগিয়ে নিয়েছে।
তো আমি আপনাকে একটা কথা বলবো কি, আপনার যে কথাটা ছিল কি গরমের সময় আমার কিন্তু ঘাম বেশি হয় আর আমার শরীরটা দুর্বল হয়ে যায়, তো অবশ্যই আপনার যখনই বেশি হিট যদি ঘাম যদি বার হয়ে যায় শরীর কিন্তু দুর্বল হবে। আপনাকে কিছু করতে হবে না, সেটা হচ্ছে সব থেকে আগে ক্যারি, মানে ক্যারি বলতে পারেন আপনি কাঁচা আম, ঠিক আছে, আর পুদিনা, কাঁচা আম আর পুদিনা জলটা আপনি প্রতিদিন খান। তাতে কি হবে, এই যে গরমটা পড়ছে না, সবাই তো এসি থাকতে পারেন না, এসি থাকলে আপনি কাজ করবেন কি করে? অনেকজন আছে যারা রাস্তাতে কাজ করে, যারা আপনার সিভিল পুলিশের মধ্যে রয়েছে, তারা কিন্তু সবসময় স্ট্যান্ডিংয়ে কাজ করে, স্যালুট করতে হয় ওদেরকে। ওরা যে পরিশ্রম করে, ওরা যে কাজ করে এই গরমের মধ্যে একটা ছাতা নিয়ে, ঠিক আছে, একটা চশমা পরে কিন্তু ওরা ট্রাফিক পুলিশরা যা হিসাবে পরিশ্রম করে মানতে হবে এত গরমের মধ্যে। তো তাদের জন্য আমি আপনাকে বলবো কি আপনি আজে বাজে জিনিসটা না খেয়ে গরমের সময়, কেন গরমের সময় খুব চিন্তা ভাবনা করে আমাদের খেতে হয়, উল্টো পাল্টা খেলে আপনার কিন্তু শরীর খারাপ হয়ে যাবে, শরীরটা হিট হয়ে যায় না। তো এর মধ্যে আপনাকে বলবো কাঁচা আমের আর পুদিনা এটা আপনি খান প্রতিদিন, দেখবেন আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ভালো থাকবে, গরমের মধ্যে লু লাগবে না। আর আপনার যে উইকনেসের কথা বলছেন তো এই উইকনেসও আসবে না, কারণ যেরকম আপনার ঘাম বাড়ছে তো শরীরের মধ্যে জল কমে যাচ্ছে, তো সেই জিনিসটা আপনার আবার ব্যাক হচ্ছে, ঠিক আছে। একদম, প্রকৃতিতে প্রত্যেকটা সবজি, প্রত্যেকটা শাক, প্রত্যেকটা ফল সবকিছুর মধ্যে ভগবান কিছু না কিছু কিন্তু দিয়ে দিয়েছে, আর এর প্রত্যেকটির নামই কিন্তু আয়ুর্বেদ। অর্থাৎ আয়ুর্বেদ ছাড়া আমরা একটা দিন, একটা মুহূর্তে কিন্তু চলতে পারি না। আমাদের জেনে বা আমরা না জেনে প্রত্যেক দিন এই আয়ুর্বেদ মেডিসিন কিন্তু ইনটেক করছে, আর এই কারণেই কিন্তু আমরা ভালো রয়েছি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি জগন্নাথ থেকে বলছি, সুমন আইয়া। আচ্ছা, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমি মুখে একটু যদি সাবান কিছু দিই, হুম, আমার ওই জ্বালা করছে, একটা করে চটচট মরমর ভাব, মানে আপনার কি খুব ড্রাই স্কিনের প্রবলেম আছে? আমার ড্রাই স্কিন। ড্রাই স্কিন। বয়স কত আপনার? বয়সটা কত আপনার? বয়স 35। 35। বলছেন ডাক্তারবাবু। দেখুন, ডাক্তারের সঙ্গে প্রোগ্রাম করতে করতে সুস্মিতাও এখন ডাক্তার হয়ে গেছে, বলে কি স্কিন কি ড্রাই আছে, কত ভালো একটা। হ্যাঁ, শুনুন, আপনি টিভিতে শুনুন। কি হয়, ড্রাই স্কিনের মধ্যে না আপনি যখনই সাবান দেবেন তো স্কিনটা আরও ড্রাই হয়ে যায়, ঠিক আছে। তো আরও যখন ড্রাই হয়ে যাবে তখন কিন্তু আপনার সমস্যা হবে। আপনি অ্যালোভেরা, ঠিক আছে, যদি পারেন অ্যালোভেরা, দেখুন তো সবাই ঘরের মধ্যে এখন অ্যালোভেরা গাছটা লাগিয়ে নিয়েছে। আপনি অ্যালোভেরা জেলটা লাগান, রাত্রিবেলা শোবার সময় মুখটা ভালো করে আগে ধুয়ে নিন, ধুয়ে নেওয়ার পর অ্যালোভেরা জেলটা আপনি মুখে লাগান, এই জ্বালা ভাবটা কমে যাবে। তার সাথে সাথে আপনি স্কিন যে ড্রাইটা রয়েছে এই ড্রাই জিনিসটাও কেটে যাবে। আর যদি পারেন একটু আইজি রিপোর্টটাও করে নিন। এটা তো ড্রাই জন্য আপনাকে বলে দিলাম, কিন্তু যদি আপনার অ্যালার্জি হয়ে থাকে ভিতর থেকে তো আপনি কিন্তু এটা করলে আপনার কমবে না। একটা ব্লাডের মধ্যে আইজি রিপোর্টটা করান, আইজি রিপোর্টটা নিয়ে দেখান কি আপনার আইজি কতটা রয়েছে। শরীরের মধ্যে আইজি দরকার আছে 160, সেটা যদি বেড়ে আপনার 300 রয়েছে বা 500 রয়েছে, এটা কিন্তু আপনার সমস্যা আসবে। তার জন্য বলবো চিংড়ি মাছ, ডিম, বেগুন খাবেন না, আর রান্নাঘর থেকে লবণকে বার করে দিন, ঠিক আছে। সন্দক লবণ, যাদের স্কিনের সমস্যা আছে, যাদের চর্মরোগ রয়েছে তাদেরকে বেস্ট উপায় আমি বলছি, নুনটাকে বাদ দিন আপনি খাওয়ার মধ্যে, সন্দক লবণ দিয়ে রান্না করুন, স্কিন সমস্যা এমনি ভালো হবে। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। সরি, কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে বলছেন। বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার না ওই হাতে পায়ে না খুব ব্যথা হয়, কিরকম ব্যথা হয় না, ঝিমঝিমে ব্যাপার, আর শুয়ে পরে বেশি ব্যথা হয়, একদম বিছানায় যেমনি শুতে যাবো ঘুম ভাঙলেও খুব ব্যথা হয়, আর শুতে এমনি একটু কম হয়। তো ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার ওই ব্যথার ওষুধ দেয়, তো সেটা মাস থেকে অনেক যন্ত্রণা হয় হাতে পায়ে। যে মেডিসিনটা খাচ্ছেন তাতে কমছে না? কমছে একটুখানি, মতলব 1 ঘন্টা 8 ঘন্টা কমছে, আবার 1 ঘন্টা 8 ঘন্টার জন্য মেডিসিন কাজ করছে, তাহলে সারা জীবন কি মেডিসিন কাজ করবে সেটা তো ডাক্তারবাবুই বলতে পারবেন। শুনুন আপনি। দেখুন, সারা জীবন তো দূরের কথা, আমি তো বলবো সারাদিনই যখন আপনার ওষুধ কাজ করছে না, শুনুন, তো সারা জীবন কি করে করবে। দেখুন, সব থেকে আগে আপনি ডাক্তার দেখালেন, তারা আপনাকে ওষুধ দিল, সেটা হলো ব্যথার বড়ি। ব্যথার বড়ি যে পাওয়ারটা রয়েছে সেই পাওয়ারের মধ্যে আপনার কিন্তু ব্যথা থাকছে না, পাওয়ার যখনই নষ্ট হচ্ছে তখনই কিন্তু আপনার ব্যথাটা চলে আসছে। সব থেকে আগে আপনি আমার থেকে চিকিৎসা করার আগে এটাই জানার চেষ্টা করুন কি ব্যথা কিসের ব্যথা আছে, কি ধরনের ব্যথা রয়েছে, সেটা যদি আপনি না জানেন না ভালো হতে পারবেন না। আমি কি বললাম, আমরা ভগবান নেই,
আপনার রিপোর্টই বলবে কি আপনার কি আছে। এই কারণের জন্য বারবার আমরা বলি ভালো জায়গা থেকে আপনি রিপোর্টটা করুন। দুটো পয়সা দেখলে রিপোর্ট যদি খারাপ হয় আপনার কিন্তু চিকিৎসা খারাপ হয়ে যাবে। সব কিছু ডিপেন্ড করে আপনার রিপোর্ট উপরে, ঠিক আছে। তো আপনার সন্তোষপুরে বাড়ি আছে, আমি আপনাকে বলবো আপনার বাড়ি যে নিয়ারেস্ট চেম্বার হচ্ছে সেটা হচ্ছে বালিগঞ্জ। সন্তোষপুর থেকে ডাইরেক্ট একটা ট্রেনের মধ্যে আসতে পারবেন। বালিগঞ্জে নেবে, ওখান থেকে অটো করে যাবেন শিশুমঙ্গল হসপিটাল, উল্টো দিকেই আমাদের হসপিটাল আছে, সেখানে এসে দেখা করুন। যেখানে কালকে বৃহস্পতিবার আর প্রতি রবিবার, বৃহস্পতিবার রোববার দুদিন করে ওখানে চেম্বার হয়, সেখানে এসে দেখা করুন। আমরা রিপোর্ট করে আপনাকে প্রথম বলবো যে আপনার কারণটা এটা, এই কারণ থেকে কি করে আপনি বাঁচবেন সেটা বলবো, এরপর চিকিৎসা করব। কেন কি রোগ তো আর্ধেক ওখানে সেরে গেল, এরপর যে চিকিৎসা করব সেটা আপনার মনের শান্তির জন্যে। মানুষ ওষুধ কেন খায় জানেন? অনেক সময় দেখেছি কিছু কিছু রোগের জন্য ওষুধ খেতে হয় না, কিন্তু তাহলেও কিন্তু ওরা ওষুধ খায় কেন? মনের শান্তির জন্য। কি আমি কিছু খেলাম, শরীর খারাপ হয়েছে, আশেপাশের লোকই কিন্তু ডাক্তার হয়ে যায়, আরে ওষুধ খেয়েছিল না, আমি খাইনি তো, তাহলে কি করে ভালো হবে? এই কনসেপ্টটা মাইন্ডে থাকে। কিন্তু ভাবুন যারা রাস্তার মধ্যে শুয়ে পড়েছে, রাস্তার মধ্যে স্টেশনের বাইরে যে লোকগুলো রয়েছে তাদের শরীর খারাপ হয় না? তারা তো উল্টোপাল্টা সব কিছু খাচ্ছে, তাদের শরীর কি করে ভালো থাকছে? এই যে মায়াটা না, বললাম উপরওয়ালা কানেকশন আছে। প্রত্যেক যে হাবসগুলো আছে এই হাবসগুলো কথা বলে। এই যে আমরা হনুমানের কথা বলি, এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে এই ডাল, সব জায়গায় ঘুরতে থাকে, তাদের শরীর খারাপ হচ্ছে না কেন? তারা তো বৃষ্টি প্রত্যেক ওয়েদারের মধ্যে থাকে। কিন্তু আমরা কি আছে, প্রাকৃতিক থেকে দূর হয়ে গেছি। তারা প্রাকৃতিকের মধ্যে রয়েছে, তারা পৃথিবীতে রয়েছে, আমাদের মানে মাটির মধ্যে ওরা রয়েছে, বাস করছে। রোগ ওদের হবে না, রোগ হবে আমাদের। কেন কি আমরা এখন খুব বেশি ফ্যাশনের মধ্যে এসে গেছি। আমরা আজকে বলুন তো কারা আছি যারা আজকে সারাদিনের মধ্যে আমরা ফল খাই? কারা আছি আমরা যে আমরা দুধ খাই? একটা লোককে জিজ্ঞেস করুন, দুধ খেলে আমার অম্বল হয়ে যায়, অ্যাসিড হয়ে যায়। ফল খাবার আমার কাছে পয়সা নেই, ওষুধ খাবার পয়সা আছে, ফল খাচ্ছ না কেন? করো তো। নিজের শরীরকে নিজেকে ঠিক রাখতে হবে। 10 মিনিট সময় নেই আপনাকে ব্যায়াম করার, 10 মিনিট সময় নেই আপনি হোম থিয়েটারকে গান শোনার, কেন? করুন এটা। আপনি দেখুন মন কত ভালো থাকে আপনার, করে তো দেখুন, তারপরে আপনি ফোন করে জানান কেমন আছেন। তো এই যে টিপসগুলো আছে না, এটা কি করে আসে? এটা আयुर्वेद। আর আयुर्वेद क्या है? आयुर्वेद का दूसरा नाम है मोहब्बत। একদম। কেমন আছেন এই প্রশ্নের উত্তরে যদি আপনাকে বলতে হয় হ্যাঁ ভালো আছি, ভীষণ ভালো আছি, শারীরিকভাবেও ভালো আছি এবং মন থেকেও ভালো আছি, তাহলে কিন্তু অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হাত তো আপনাকে শক্ত করে ধরতেই হবে। আর আছেন ফোনেও কেউ, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি, তমলুক থেকে। তমলুক থেকে বলছেন। বয়স কত? আমার বয়স 22 বছর। 22 বছর? কি হলো 22 বছরে? সমস্যা বলতে আমি না একটু বেশি হেঁটে নিলে আমার হাঁপিয়ে যাই, আমাকে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিতে হয়। আমার কেন এরকম হচ্ছে ইদানিং বুঝতে পারছি না। ঠিক কথা। তুমি তো প্রচুর খাচ্ছ তো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এটা বলো, এটা বলছি না কেন? জাঙ্ক ফুড আমি অনেক খাওয়া কমিয়ে দিয়েছি। আগে যে পরিমাণ খেতাম এখন খাই না বলতে গেলে। তো এখন না কমিয়েছো, আগে তো খাচ্ছিলে। না, আগে প্রচুর খেয়েছি, কিন্তু আমি 2-3 মাস হলো আমি খাওয়া কমিয়ে দিয়েছি। আচ্ছা, স্মোকিং করো না তো? না, সত্যি তো? মাঝের মধ্যে। এই দেখো, এই নতুন জেনারেশনের মধ্যে এই যে কানেকশন কি করে আমি জানলাম? আচ্ছা শোনো, তুমি খুব মিষ্টি মেয়ে, শুনতে থাকো। হ্যাঁ, এটাই হচ্ছে দেখো ভালোবাসা। এইসব জিনিস আছে না, এর জন্যই গড গিফট দরকার। আপনার যদি মন ভালো থাকবে তাহলেই আপনি কিন্তু ফেস রিডিং করতে পারবেন, তাহলেই কিন্তু আপনি মুখ দেখেই কিন্তু রোগের ব্যাপারে বলে দেবেন ওনার কি সমস্যা রয়েছে। এখানে তো ভয়েস শুনেও আপনি বলে দিচ্ছে। তো সেটা বলবো কি, দেখুন নতুন জেনারেশনের মধ্যে এইটা একটা খুব ব্যাড হ্যাবিট আমাদের চলন হয়ে গেছে, সিগারেট খাওয়া। আমি তো প্রচুর রাস্তাঘাটে দেখি তারা কিন্তু কলেজের সামনে বলুন, যেখান থেকে বলুন, স্মোকিং করছে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, জানি না কি মজাটা পায়, কিছুই নেই, মুখ থেকে টানছে, নাক থেকে বার করছে ধোঁয়াটা, কিছু তো নেশা হয় না, কিছুই হয় না, কিন্তু কি জানি এক একজনের অভ্যাস হয়ে গেছে কি পটি যাওয়ার আগে কিন্তু আমাকে সিগারেট বিড়ি নিয়ে যেতে হয়। এই অভ্যাসটা খারাপ। দেখুন একটা সিগারেটের কৌটো উপরে কত বড় করে কিন্তু সাইন দেওয়া আছে মাউথ ক্যান্সারের মধ্যে, কিন্তু আমরা ওটা নজরই দিই না। ঠিক আছে, আমরা কিন্তু মজা নিই, ফিল্টার আছে, ঠিক আছে, এবার ফ্লেভার এসে গেছে তার মধ্যে। তো এটা আপনি বন্ধ করুন। আপনি যে বললেন কি আমি আজকে 22 বছর, আমার কেন শ্বাসকষ্ট হচ্ছে,
এটা যদি আপনি নিজেকে ঠিক না রাখেন, তা আপনি নিজে ভাবুন কি আপনার 5 বছর পরে কি অবস্থা হবে। এটা হওয়ার 2-3টে কারণ আছে। প্রথমত আপনি স্মোকিংটা বন্ধ করুন। দ্বিতীয় নম্বর, আপনি জাঙ্ক ফুড ফাস্টফুডটা বন্ধ করুন। কেন কি খাবার মধ্যে আপনার খুব বেশি স্পাইসি বা অয়েলি যদি থাকে, আপনার কিন্তু কোলেস্ট্রল লেভেলটা বাড়বে। কোলেস্ট্রল লেভেলটা বাড়লে আপনার কিন্তু শ্বাস নিতে কষ্ট হবে। আর থার্ড নাম্বার যেটা সবথেকে বেশি হচ্ছে অবেসিটি। এটা একটা খুব বড় কারণ শ্বাসকষ্ট হওয়া। এটা কি হয়, আমাদের পেট বড় হয়ে যায় আর বুকটা কিন্তু ছোট হয়ে যায়, যে কারণের জন্য আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তো আপনি এক্সারসাইজ চালু করুন, দেখুন 50% আপনার এখানে রিকভারি করবে। আর যদি পারেন একটা আপনি চেস্টে এক্সরে রিপোর্ট করান আর আইজি রিপোর্টটা করান, এই দুটো রিপোর্ট করান। আপনি বলছেন মনে হয় মেদিনীপুর থেকে, তমলুক থেকে বলছিলেন, তো তমলুকের পাশে যে চেম্বারটা আছে মেছেদাতে, আপনি মেছেদা এসে দেখাতে পারেন। ঠিক আছে, একদম মেছেদা তো ম্যাডামই তো থাকছেন। তো একটু হেল্পলাইন নাম্বারে ফোন করো, তুমি করো ফোন, আর অবশ্যই যোগাযোগ করো। আমি একটা কথা বলি না সবসময়, সৎসঙ্গে স্বর্গবাস। ভালো মানুষদের সাথে যদি থাকো তোমার ভালোটা কিন্তু অবশ্যই হবে, আর মন্দের সাথে থাকলে খারাপ কিছু তোমাকে কিন্তু ভোগ করতেই হবে। তাই সবসময় ভালো কিছুর সাথে থাকো। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার শুধু কিন্তু ভালো, তোমাদেরটা ভাবে, আপনাদেরটা ভাবে। কেউ আছেন ফোনে আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? বেহালা থেকে। বলুন কি প্রবলেম? আমার বয়স 35 বছর। আমি অফিসে কাজ করি। আচ্ছা। তো সেক্ষেত্রে কি হয়, অনেকটা বসে কাজ করতে হয়। তো আমার বদ হজম, গ্যাস, এই যন্ত্রণা মানে এটা অনেকটা দিন প্রবলেম হচ্ছে, এবং সাথে সাথে আমার ওটা চলার সঙ্গে সঙ্গে ওবেসিটির ব্যাপারটা যেটা স্যার বলছিলেন। বেশ, আপনি যে প্যান্টটা পরেন সেটা কি প্রচুর টাইট থাকে? আপনি যে প্যান্ট পরেন না সেটা কি প্রচুর টাইট থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। কাল থেকে আপনি শুধু একটা কাজ করবেন, সেটা আপনি লুজ প্যান্ট পরবেন, বা যদি হয় পায়জামা পরবেন। মানে আমরা যে কি বলি, কোনো পুজো পাঠে আমরা পড়ি না, কি বলি আমরা, কুর্তা, পায়জামা কুর্তা বলি। তো আপনি নিচে যে পাটটা রয়েছে না পায়জামা, ওটা আপনি পরুন হালকা ডুরি দিয়ে, ওখানে আপনার ঠিক হয়ে যাবে। আপনার সমস্যাটা কি হয়েছে, আপনার ভিনটা কিন্তু রিলিজ হচ্ছে না, ঠিক না? আপনার গ্যাস কিন্তু কি হচ্ছে, আপনি যে টাইট যে প্যান্টটা পরে রয়েছেন, খাওয়াটা কিন্তু উপর দিকে ঠেলছে, ঠিক আছে? তো আপনাকে হালকা একটু প্যান্টটা পরুন, হাওয়াটা একটু রিলিজ হবে, ঠিক আছে? আপনার সমস্যা ওখানে মিটে যাবে। যদি পারেন, আপনার যখনই আমরা কোনো কাজ করি, বসে কোনো কাজ করি, একটা জিনিস সব থেকে আগে আমরা ভুলে যাই, সেটা হচ্ছে আমরা জল খাবার ভুলে যাই। এই যে লাইফস্টাইলের মধ্যে আমরা জল খাওয়া ভুলে যাই, তো আপনি চেষ্টা করুন জল মাত্রাটা কমবে না। সারাদিনে মিনিমাম 3 থেকে 4 লিটার কিন্তু আপনি জল খাবেন। আর বাইরে খাওয়া, গরমের সময় তো এমনি অ্যালাউ নেই, বন্ধ করে রাখুন। আর যেটা বললাম, লুজ প্যান্ট পরুন, আপনার ট্রিটমেন্ট হচ্ছে সেটাই, ঠিক আছে? রোগকে ধরতে হবে সমস্যা কোথায়, নাহলে পাগলের মতন, হিরোনের মতন আপনি বুঝবেন কি এই সালে গন্ধ আসছে কোথা থেকে আসছে, কিন্তু কস্তুরি ওর নাভি থেকে, ঠিক আছে? তো পাগল হওয়ার আগে জানুন কি এই গন্ধ আসছে কোথা থেকে। একদম। আর স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই কিন্তু নোট করতে হবে, 9830235527 বা 37, এই নাম্বারটি নোট করুন এবং কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। আরও একজন ফোনে আছে, একটু ফোনটা নিয়ে নিই, তারপর কিন্তু আমি আরেকবার বলে দেবো যে কোথায় কোথায় কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চেম্বার রয়েছে। দেখুন, আপনার একদম পাশেই হয়তো চেম্বার রয়েছে, কিন্তু আপনি হয়তো এখনো জানেন না। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? আমি শম্ভু জানা বলছি। কোথা থেকে বলছেন শম্ভু জানা? হ্যাঁ, ডানকুনি থেকে। ডানকুনি থেকে। বলুন কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার হাঁটুটা 3-4 মাস হয়ে গেল ব্যথা হচ্ছে প্রচন্ড পরিমাণ, আর ফুলে গেছে। আচ্ছা, বয়স কত আপনার? বয়স হচ্ছে 33 বছর। 33 বছর বয়সের মধ্যে হাঁটুর যন্ত্রণা হচ্ছে কেন? দুধ ঘি খেলেন না আপনি? কেন ব্যথা হচ্ছে? আপনি অত্যধিক পরিশ্রম করেন? হ্যালো, পরিশ্রমের কাজকে একটু বেশি করা হয়? হ্যাঁ 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 হ্যাঁ, বেশি করা হয়। আপনি কোন জায়গা থেকে পড়ে গেছিলেন? অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার? হ্যালো, কখনো কি পড়ে গিয়েছো বা অ্যাক্সিডেন্ট হয়েছে, হাঁটুতে চোট পেয়েছো, এরকম কিছু? বাইক থেকে পড়ে গেছিলাম একবার। বাইক থেকে একবার পড়েও গিয়েছিলে? ওকে। আমি এগুলো কি করে জানছি? সেটাই ভালোবাসা। লাইনে থাকো, আমি বলছি। সব থেকে আগে হচ্ছে আপনি একটা এক্সরে রিপোর্ট করান। এই যে ডিজিজটা আপনার হচ্ছে, আপনার এই বয়সের মধ্যে এই রোগটা হওয়া দরকার ছিল না। তো আমি যে জানলাম কি করে, এটা জানার কারণটা কি, 33 বছর বয়স, মানে এই যে বয়সটা আছে না, এর মধ্যে আমাদের বোন ডেন্সিটি খুবই স্ট্রং থাকে, ঠিক আছে? মানে হাড়ের জোর থাকে, আর তখনই কিন্তু আপনার এই সমস্যাটা আসছে।
তার নিশ্চয়ই আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয়ে ফ্লুইডটা লিকেজ করে গেছে, বা হয়তো আপনি অত্যধিক পরিশ্রম করেন যার ফলে আপনার জেল শেষ হয়ে গেছে আর জেলের ঘষণ এবার হাড় ঘষণ খেতে চালু করে দিয়েছে। এটাই হচ্ছে আপনার রোগ। আর ইমিডিয়েট আপনি কিন্তু একটা এক্সরে রিপোর্টটা করে দেখা করুন। কারণটা হচ্ছে কি, আপনি যদি এই রোগকে ফেলে রাখেন আগামী দিন আপনি কিন্তু দাঁড়াতেও পারবেন না। কারণটা হচ্ছে কি, যখন হাড় ক্ষয়ে যাচ্ছে, বুঝতে পারছেন, যদি ওটা শেষই হয়ে যায় আমি তো আপনাকে হাড় আর নতুন করে লাগাতে পারবো না। এই জায়গাটা আসার পর আমি আর মিথ্যে কথা আর বলতে পারি না, আমি আপনাকে হাড় লাগাতে পারবো না। জেল আপনার শুকিয়ে যাচ্ছে, জেলকে আমি ঠিক আপনার তৈরি করতে পারবো, কিন্তু হাড় যদি ঘষণ খেয়ে গেল, হাড় যদি আপনার ঘষণ খেয়ে বসে গেছে, তাকে আমি কি করে করব? ওখানে তো নিজে হাড় তৈরি আপনাকে লাগিয়ে দেবো, ঠিক না? তো আপনি ইমিডিয়েট একটা এক্সরে রিপোর্ট করান। আর ডানকুনি থেকে যে সামনে চেম্বার বেলুরে, সেখানে এসে দেখা করুন, যেখানে প্রতি সোমবার আর শুক্রবার দিন চেম্বার হয়, সেখানে দেখা করুন, যাতে পার্মানেন্টলি আপনি কি করে সমস্যা থেকে বেরোবেন আমি আপনাকে বলে দেবো। আর চট করে একটু বলে দেবো, যিনি আছেন তিনি প্লিজ একটুখানি সময় দেবেন। যে ডক্টর বি শর্মা আমাদের সঙ্গে রয়েছেন, সংস্থার ডিরেক্টর, তিনি কিন্তু মধ্যমগ্রামে থাকছেন সোমবার করে, মঙ্গলবার উনি থাকছেন শিবপুরে, বুধবার বালটিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে থাকেন, বৃহস্পতিবার আমতলা চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, শুক্রবার আপনারা বেলুড়ে পেয়ে যাচ্ছেন, শনিবার ওনাকে খিদুরপুরে পাচ্ছেন এবং রবিবার ল্যান্সটাউন চেম্বারে পাচ্ছেন। ম্যাডাম অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন শুক্রবারে, মঙ্গলবার পাচ্ছেন ল্যান্সটাউনে এবং সোমবার পাচ্ছেন বেলুড় চেম্বারে। ডক্টর এস ঘোষালকে বৃহস্পতিবার করে আপনারা কিন্তু ল্যান্সটাউন চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বলে রাখবো জেলার কথা, জেলাতে কিন্তু অবশ্যই ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন মেচেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা এবং জামশেদপুর চেম্বারে। ডক্টর এ হালদারকে হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া এবং আরামবাগ চেম্বারে কিন্তু পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে পুরো নর্থ বেঙ্গল জুড়ে পাচ্ছেন, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটিতে পাচ্ছেন। এছাড়া নতুন চেম্বারের সংযোজন কিন্তু হলো, অর্থাৎ ডিব্রুগড় এবং গঙ্গারামপুর। ডিব্রুগড়ে অর্থাৎ আসামের বন্ধুদের জন্য এটা সুখবর, 28শে জুলাই কিন্তু ডিব্রুগড়ের চেম্বার কিন্তু শুরু হয়ে যাচ্ছে। প্রথম দিনের চেম্বার মানেই কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা এবং তার পাশাপাশি থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। গঙ্গারামপুরেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন জুলাই মাসের মিডিলে মাঝামাঝি সময়, সেখানেও প্রথম দিন থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তার পাশাপাশি বাংলাদেশের কথা প্লিজ ভুলবেন না, প্রত্যেক মাসে বাংলাদেশে কিন্তু চেম্বার থাকছে, মাসের একেবারে লাস্ট উইকে থাকছে। এ মাসের 28 এবং 29 তারিখ কিন্তু চেম্বার রয়েছে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, আমি দক্ষিণ বারাসাত থেকে সন্তু মন্ডল বলছিলাম। আচ্ছা বলুন, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে ওই সিঁড়িতে উঠতে যাই যখন একটু হাঁটুতে ব্যথা করে, তো যখন চেয়ারে বসলে মানে পাটা উঠতে গেলে অসুবিধা হয়। বয়সটা একটু চট করে বলবেন, বয়স কত? 27। কি অবস্থা? 27। ভিটামিন ডি রিপোর্ট করান। ভিটামিন ডি? হ্যাঁ, ব্লাডের মধ্যে ভিটামিন ডি রিপোর্ট করান। আপনার 27 বছর বয়স তো? চেয়ারে যখন বসতে যায় তখন যেন অলস ভাবে, হেলান দিয়ে না বসলে যেন সোজা বসতে অসুবিধা লাগে, এরকম। আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন? ওই হাঁটুর একটা আওয়াজ। কোনো ডক্টর দেখিয়েছো এখনো পর্যন্ত? না, এই বিষয়ে কোনো ডক্টর দেখাচ্ছেন। এটাকে সাজেস্ট করার জন্য ডাক্তারবাবুকে আমি পছন্দ করি, তাই ফোনটা করলাম। আচ্ছা, আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ব্লাড রিপোর্ট করবেন। আর ব্লাড রিপোর্টের মধ্যে ভিটামিন ডি আর তার সাথে সাথে ইউরিক অ্যাসিড, এই দুটো পরীক্ষা করবেন। আর আপনি যেটা বলছিলেন আপনার বাড়ি দক্ষিণ বারাসাতে আছে, তো দক্ষিণ বারাসাতে আপনার যেটা সামনে পড়বে সেটা হচ্ছে বালিগঞ্জে। তো আপনি বালিগঞ্জ স্টেশনে নেবে, যেটা আপনাকে একটু আগেও বলেছিলাম একজন ঠিকানাটা, ওখান থেকে অটো করে শিশুমঙ্গল হসপিটাল, তার উল্টো দিকেই আমাদের চেম্বার আছে। রবিবার আর বৃহস্পতিবারের মধ্যে এসে দেখাতে পারবেন। আপনি এই দুটো পরীক্ষা করবেন, এই দুটো পরীক্ষার মধ্যে আপনার একটা সমস্যা বার হবে, তার চিকিৎসা করতে হবে। ভিটামিন ডি যেটা আছে না, এটা এখন বলতে পারেন অলমোস্ট 80% রুগীদের মধ্যে হয়ে গেছে। যেটা আমি একটু আগে বললাম, কলকাতা এখন সেকেন্ড দুবাই হয়ে গেছে, গরমের জন্য এসি ছাড়া আমরা থাকতে পারি না। তো এসিতে থাকলে কি হয়, আমরা তো রোদ ভুলে গেছি। তো ভিটামিন ডি ন্যাচারাল সোর্স কি আছে আমাদের? রোদ। তো আপনি যদি শরীরের মধ্যে যদি রোদ আপনি না পান, ভিটামিন ডি কমবে। তো ম্যাক্সিমাম পেশেন্ট আছে তারা কিন্তু সোয়েলিং হয়ে যায়, পায়ে ফুলে যায়, আর তার সাথে সাথে ব্যথা হতে চালু হয়ে যায়। এই কারণের জন্য আপনি কিন্তু ব্যথা বড়ি চালু করে দেন, খেতে করবেন না। জানুন কেন হচ্ছে। দেখুন, একটু আগে 33 বছর বয়সে ওনার যে হাঁটুতে সমস্যা ছিল, তার কিন্তু ট্রিটমেন্ট আলাদা আছে। এবার আপনার ভিটামিন ডি কম আছে, তার কিন্তু ট্রিটমেন্ট আলাদা আছে। তো সবসময় আগে জানবেন, ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট পার্ট আছে মেডিকেল সায়েন্সের মধ্যে, কি ডায়াগনোসিস কি আছে। আপনার যদি রোগ যদি ধরা পড়ে যায় না,
তার উপরে যদি আপনি ট্রিটমেন্ট করেন কিন্তু তাতে কিন্তু ভালো হতে পারবেন। একদম। আর আমাদের বন্ধুদের জন্য বলবো সময় কিন্তু একেবারে সংক্ষিপ্ত, তাই চট করে স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু নোট করতে ভুলবেন না, 9830235527 এবং 37। নতুন চেম্বারের মধ্যে ডিব্রুগড় এবং গঙ্গারামপুর কিন্তু সংযোজন হয়ে গিয়েছে অলরেডি, তাই যাদের এই চেম্বারগুলোতে যোগাযোগ করার ইচ্ছে রয়েছে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে ভুলবেন না হেল্পলাইন নাম্বারে ফোন করে। কে আছেন বলবেন? নমস্কার দিদি, নমস্কার। ডাক্তারবাবু আপনাকেও নমস্কার। নমস্কার। আমি দুর্গাপুর থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের বয়স কত? আমার মেয়ের 1 বছর আগে কিডনি স্টোন হয়েছিল। কিডনিতে? হ্যাঁ, স্টোন হয়েছিল। তা ট্রিটমেন্ট করে সেটা ঠিক হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। 2টো কিডনিতে ছিল, একটা কিডনিতে 4 mm আর একটাতে 3 mm। হ্যাঁ হ্যাঁ, এবারে মানে সেটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে আমি জানতে চাইছি এটা যে মানে এখন, তখন আমার মেয়ের 23 বছর বয়স ছিল 1 বছর আগে, এখন 24 বছর বয়স। আর ফার্দার যাতে আর না হয় তার জন্য মানে কি কি সাবধানতা অবলম্বন করা যেতে পারে, এটা একটা। আর একটা হচ্ছে যখন কিডনি স্টোনটা জন্য মানে আলট্রাসোনোগ্রাফি করে তখন একটু পিসিওডি ধরা পড়ে। কি ধরা পড়ে? সেটা দেখাচ্ছে রিপোর্টে যে মানে টাইম লেখা আছে। তা এই দুটো যদি একটা একটু বলে দেন যে কি কি। আরেকটা কি ধরা পড়ে বললেন? সিকেডি? সিকেডি বললেন? পিসিওডি। পিসিওডি, আচ্ছা আচ্ছা, তাই ভাবছি পিসিওডি ধরা পড়েছে। পিসিওডি মানে রিপোর্টে লেখা আছে পিসিওডি, কিন্তু লেখা আছে টাইম। আচ্ছা, দেখুন এবার আপনি মানে ডক্টর দেখিয়েছিলাম, তা উনি বলেছেন দেখুন টেনশনের কারণ নেই। আপনি এবার শুনুন ম্যাডাম, সময় কম, ডাক্তারবাবু বলছেন। দেখুন আপনার যে প্রশ্নটা রইলো এটা কিন্তু শুধু আপনারই নয়, আজকে আমরা যে সাবজেক্টে স্টার্ট করেছিলাম স্টোনটা নিয়ে, তার কিন্তু শেষ এন্ডিং পার্টটাই উনি বুঝিয়ে দিলেন। তো দেখুন স্টোন আপনার আগে হয়েছিল, 2টো কিডনিতেই ছিল, আর এখন আপনি বলতে চাইছেন যাতে আমার না হয় আমি কি করব। তো শুধু আপনি নয়, যাদের কিডনিতে সমস্যা রয়েছে, যাদের যে কোনো পার্টের মধ্যে, যে কোনো অর্গানের মধ্যে যদি পাথর হয়ে থাকে, তাদেরকে বলবো দুধ খাবেন না আপনারা। কেন কি ক্যালসিয়ামের ন্যাচারাল সোর্স হচ্ছে আমাদের দুধ, তো আপনি দুধকে নিষেধ রাখুন। যে সবজির মধ্যে ছোট বীজ থাকে, যেমনি ঢেঁড়স, টমেটো, বেগুন, এটা আপনি খাবেন না। জল আপনাকে বেশি করে খেতে হবে, কারণটা হচ্ছে জল আমাদের শরীরের মধ্যে 70% আছে। আপনি যদি জল বেশি করে খান তো এই স্টোন পাথরগুলো যে বেরোনোর রাস্তাটা কিন্তু আমাদের পেচ্ছাপের সঙ্গেই বার হয়। তো মলমূত্র দিয়ে আমাদের যে টক্সিনের কথা আমরা বারবার বলি, মলমূত্র দিয়ে বার হয়। তো আপনি জল কিন্তু বেশি করে খাবেন, খালি পেট নিষেধ রাখবেন। সবসময় মাথা রাখবেন যে দেখবেন পাথর হওয়া, গলব্লাডারের পাথরটা আপনি বলতে পারেন এটা কোনো বয়স নেই, কম বেশি করে সবারই হয়। ছেলের তুলনায় কিন্তু মেয়েদের বেশি হয়। কারণটা হচ্ছে তারা একটা সবথেকে বড় অভ্যাস খারাপ আছে ওদের, সকালবেলা পুজো করতে হবে। আর কোন ঠাকুর বলেছে জানি না কি আপনি না খেয়ে পুজো করবেন, এটা জানে না কি ঠাকুর আমাদের মনের ভিতরে বাস করে। আমি যদি মনকে যদি দুঃখ দিয়ে যদি পুজো করি, সেই পুজোটা কোনোদিন সফল হয় না। তো এই জিনিসটা কনসেপ্টটা আপনার মাইন্ড থেকে আউট করুন। পুজো যখন দিচ্ছেন দিন ভালো করে, কিন্তু আপনি খালি পেট থাকা নিষেধ, কিছু না কিছু অবশ্যই খান। আর যদি আপনি বলেন পাথরকুচি পাতা পাওয়া যায়, আপনার দেখুন আশেপাশে সব জায়গায় পাওয়া যায়, পাথরকুচি পাতাকে আপনি 4টে-5টা নিয়ে ভালো করে ধুয়ে সেটা চিবিয়ে খান। কুলুত্ত কলাই ডাল পাওয়া যায়, ঠিক আছে। আমি তো বলছি আপনি আমার কাছে আসুন, আমি বলছি না একবারও কি ট্রিটমেন্ট করান, ভালো লাগবে তাহলে করাবেন, এগুলো আপনি নিজে বাড়িতে করুন না। কুলুত্ত কলাই ডালের জল আপনি খান, রাত্রিবেলা 1 কাপ জলের মধ্যে 2 চামচ ভিজিয়ে দিন, সকালবেলা ছেঁকে আপনি ওই জলটা খান। এগুলো করুন যাতে আপনার ভবিষ্যতে ওনার কিডনিতে পাথর আর আসবে না। কিন্তু আপনি একটা জায়গা ভুলে গেলেন, আপনার যে পিসিওডি যে প্রবলেম তাকে নিয়ে কিন্তু আপনি চিন্তিত নেই, সেটা নিয়ে কিন্তু চিন্তিত থাকুন। কারণটা হচ্ছে কি সেটাও একটা বিরাট একটা বড় সমস্যা, যেখানে আগামী দিন আপনার মেয়ের প্রেগনেন্সি হতে প্রচণ্ড অসুবিধা হবে। তো আপনি দুর্গাপুরতে থাকেন, আর দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, আগামী 7 তারিখে চেম্বার আছে। তো আপনি যদি পারেন দুর্গাপুর চেম্বারে এসে দেখা করুন যদি পিসিওডিকে ভালো করতে চান। অবশ্যই। আজকে হাতে সময় একদম কম, অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। তবে যারা পৌঁছে গিয়েছিলেন এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা ভীষণ ভালো আছেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, রিপোর্ট তারা তুলে তুলে দেখাচ্ছেন যে দেখুন আমাদের আগের রিপোর্ট দেখুন আর বর্তমানের রিপোর্ট দেখুন কত কিন্তু তফাৎ। তো এরকম ভাবেই কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যারা আমাদের এই অনুষ্ঠান নিয়ম করে ফলো করেন, এরকম প্রচুর মানুষের কথাও কিন্তু আমরা তাদের কাছে তুলে ধরি, এবং যারা ভালো আছেন তাদের বক্তব্য কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরি। আমাদের অনুষ্ঠানের সাথে থাকলে সেগুলো আপনারা 12
বারংবার দেখতে পাবেন। যদিও মনে হয় আজকে অনুষ্ঠানের সময় একদম শেষ, অনুষ্ঠান থেকে আমাদের বিদায় নিতে হবে। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেককে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। আপনার নাম? কোথায় বাড়ি আপনার? আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছিল? হাঁটুর সমস্যা। কতদিন ধরে ভুগছেন আপনি? 2011 থেকে। আচ্ছা, এখন আপনি এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন ধরে চিকিৎসা করছেন? তিনবার এলাম, ভালোই আছে এখন। আচ্ছা, আপনার ব্যথা এখন কম আছে? কম আছে। ভালো আছেন আপনি এখন তাহলে? হ্যাঁ, হাঁটাচলাও ভালো করতে পারছি। আপনার নাম? আমার নাম সুকান্ত চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে 5 লাখ থানার বেলডুবি, গ্রাম পোস্ট বেলডুবি। কি সমস্যা? সমস্যা ছিল আমার কিডনির ক্রিয়েটিন বেশি হয়েছিল এবং প্রচন্ড ভাবে লিভার ট্রাবল হচ্ছিল, যার জন্য আমি শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। তারপরে আমাকে কলকাতার বিশেষ বড় জায়গায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমাকে বললো যে ডায়ালিসিস করাতে হবে। আমার প্রায় 4 পয়েন্টের ওপরে উঠে গেছিল। তারপরে ওখান থেকে আমাকে যিনি গাড়ি করে নিয়ে গেলেন, ওগুলো বলে কাকা তুমি ব্যাঙ্গালোরে আবার চলে যাও, ব্যাঙ্গালোর যদি বলে ডায়ালিসিস করতে হবে তাহলে ডায়ালিসিস করবে। আমি ব্যাঙ্গালোরে গেলাম, ব্যাঙ্গালোরে ওখানে ডায়ালিসিস কথা বলেনি, ওখানে ওষুধ দিয়েছিল, ওষুধ এসে খাচ্ছিলাম। তারপরে ভাবছি যে আবার 3 মাস পরে ওখানে রিপোর্টটা দিতে যাবো, কিন্তু আমি গরিব লোক, আমি যেতে পারি না। আমার পুজোর আগে ঠিক এও পাইনি, মানে রিজার্ভেশনও পাইনি। যার জন্য টিভিতে দেখলাম হঠাৎ এই ডাক্তারবাবু, ডাক্তার বি শর্মা, এখানে আয়ুর্বেদিক ডাক্তারবাবু, ওনার সঙ্গে টিভিতে দেখে ওনার ফোন নাম্বার টিভি থেকে নিয়ে কন্ট্যাক্ট করে তারপরে আমি এই ইউনানিতে আসি, এনবিপি ইউনানি এখানে আসি। এখানে এসে ডাক্তারবাবুর কাছে আমি দেখাচ্ছি। এইটা নিয়ে আমি 3য় বার এসেছি। ডাক্তারবাবুর 2বারের ওষুধ খেয়ে আমার ক্রিয়েটিন যেখানে 4-এর ওপর ছিল, এখন 3.1-এ এসেছে। আমি ক্রমশ শারীরিক, আমার লিভারের ট্রাবল অনেকটা দূর হয়েছে। আমি শারীরিক দিক থেকে আগের চেয়ে অনেকটা সক্ষম হয়েছি। আগে গাড়ি ছাড়া আসতে পারতাম না, এখন আমি ট্রেনে বাসে দিয়ে চলে আসি। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করিয়েছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম ওখানে। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যাই নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি 2য়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি দেখাবো? খুব খুশি, এই ধরনের চিকিৎসায় আমি খুব খুশি। ঠিক। আপনার নাম? রীতা দাস। কোথায় বাড়ি আপনার? বাড়িতে। কি সমস্যা ছিল আপনার? সমস্যা ছিল আমার ওয়েট লস ছিল, একটু লিভারের সমস্যা ছিল, মানে গ্যাস অম্বলের সমস্যা ছিল। কিন্তু আমি 2 সপ্তাহ ওষুধ খেয়ে, মানে 27 অক্টোবর আমি দেখিয়েছি, আবার আমি এলাম নেক্সট 10ই নভেম্বর। এর মধ্যে আমি কিন্তু অনেক উপকার পেয়েছি। আপনি তাহলে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিকিৎসা করে এখন ভালো আছেন? খুবই ভালো, মানে মিরাকেল, জাস্ট মিরাকেল আর কি। আমার ক্ষেত্রে আমি বলতে পারি মিরাকেল, কারণ আমি ভাবতে পারিনি যে আমার এই 2 সপ্তাহের ভেতর আমার 2 কেজি ওয়েট বেড়েছে, যেটার জন্য অ্যাকচুয়ালি আমি এসেছিলাম ওয়েট লস।